আমাদের প্রতিদিনের স্বাভাবিক জীবনযাত্রায় আমরা নানাবিধ শারীরিক সমস্যার সম্মুখীন হয়ে থাকি। তার মধ্যে কমন একটি সমস্যা হচ্ছে ব্যথা। অর্থাৎ কারো কারো ক্ষেত্রে মাথা ব্যথা হয়ে থাকে, কারো কারো ক্ষেত্রে ব্যাক পেইন বা হাঁটুর ব্যথা, জয়েন্টে ব্যথা, বিভিন্ন ধরনের ব্যথা। আজ আমরা এই ব্যথা নিয়েই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি RTVর স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান লাইফ সায়েন্সে। আপনাদের সাথে আছি আমি নুসরাত দীপা। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রমজানে ব্যথার ব্যবস্থাপনা। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর নাবিল জোনায়েদ সিডনি, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড হেড অফ ডিপার্টমেন্ট অর্থোপেডিক সার্জারি, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ, উত্তরা। আপনাকে স্বাগত। ওয়ালাইকুম সালাম। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং মাহে রমজানের শুভেচ্ছা। আপনাকেও মাহে রমজানের শুভেচ্ছা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। প্রথমে আপনার কাছে একটু জানবো, যেটি আমরা বলছিলাম যে আমাদের প্রতিদিনের যত ধরনের আমরা সমস্যার সম্মুখীন হয়ে থাকি, বিশেষ করে শারীরিক সমস্যা, তার মধ্যে ব্যথা হচ্ছে সব থেকে কমন। সেটা ছোট থেকে বড় সবার মধ্যেই হয়ে থাকে। যেমন আমরা যদি বলি ব্যাক পেইন, রমজানে যারা রোজা রাখছে তাদের ক্ষেত্রে অধিকাংশই কিন্তু একটা কমপ্লেন করে থাকে, যেহেতু 5 ওয়াক্ত নামাজ পড়া হচ্ছে, তারাবি নামাজ পড়া হচ্ছে, তারা কিন্তু একটু ব্যাক পেইন জনিত সমস্যায় ভুগছে। তাদের ক্ষেত্রে আপনার কি পরামর্শ? এটা অ্যাকচুয়ালি আমার মোস্ট অফ দ্য পেশেন্টসেরও এই ধরনের কোয়েশ্চেনই থেকে থাকে। রমজানের সময় যেহেতু সবাই একটু আমরা ধর্ম পালনে একটু ব্যস্ত থাকি, সেই ক্ষেত্রে তারাবির নামাজটা অলমোস্ট 20 রাকাত বা 20 রাকাতই পড়া হয়। অনেকেরই দেখা যায় যাদের প্রি এক্সিস্টিং ব্যাক পেইন বা লোয়ার ব্যাক পেইন থাকে, সেই ক্ষেত্রে নামাজটা যখন একটু বেড়ে যায়, ব্যথাটা একটু বেশি হতেই পারে। এটা কোয়াইট অবভিয়াস। আমাদের ভাষায় এটাকে বলে মেকানিক্যাল ব্যাক পেইন। আচ্ছা। এছাড়া যাদের একটু এইজটা বেশি বা এল্ডারলি, তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ডিজেনারেটিভ পেইনটা হয়। সো এইটা মোরলেস অ্যাকসেপ্টেবল। সো এই ক্ষেত্রে কি করণীয় থাকতে পারে? আপনার কোয়েশ্চেন যেটা, যে এই ক্ষেত্রে করণীয় কি থাকতে পারে? উই হ্যাভ টু বি কেয়ারফুল। অনেক সময় হয় কি, যেহেতু আমাদের ফজরের নামাজ থেকে শুরু করে মাগরিব পর্যন্ত কোনো কিছু খাওয়া দাওয়া হচ্ছে না, একটু ডেফিসিয়েন্সিও মনে হতে পারে। সেই ক্ষেত্রে আমরা ইফতারটা একটু ভালোভাবে করব। আচ্ছা। সব ধরনের ফুড এলিমেন্টসগুলো রাখবো, হেলদি ফুড যেগুলো আছে, আপনার ডেয়ারি প্রোডাক্টস থেকে শুরু করে পোলট্রি প্রোডাক্টস থেকে শুরু করে যত ধরনের ফ্রুটস আছে সব কিছু আমরা রাখবো। ভরপেট খাওয়া মানে এই না যে আমরা 4-5 বাটি খেয়ে ফেলবো, বিষয়টা তা না। অবশ্যই হেলদি ফুড আমরা ইনটেক করব। এবং পশ্চার মেইনটেনেন্স, যে আমরা ঠিক আছে নামাজ পড়ছি, আলহামদুলিল্লাহ, এভরিথিং ভেরি গুড, কিন্তু স্বাভাবিক কোনো ভারী কাজটা একটু অ্যাভয়েড করা। যদি কারো পেশাই এমন হয় যে ভারী কাজ করতে হবে, সেটা তো কিছু করার নাই, বাট স্টিল তার ভিতরেও যতটা মেইনটেইন করে চলা যায় ওটা আমরা মেইনটেইন করব। আচ্ছা, এবার একটু জানতে চাইবো যে এই যে আমরা ব্যাক পেইন নিয়েই কথা বলছি, ব্যাক পেইনের পেশেন্টরা, আপনি যেমনটি বলছিলেন যে ডিজেনারেটিভ ডিজিজ যাদের রয়েছে, তার মানে আগে থেকেই তার ব্যথাজনিত সমস্যা রয়েছে, এবং রমজানে দেখা যায় যে স্বাভাবিকভাবেই নামাজের পরিমাণটা একটু বেশি হওয়ার কারণে তাদের ব্যথাটা একটু বেড়ে যায়। সেক্ষেত্রে পেইন কিলার খাওয়ার ব্যাপারে আপনার কি সাজেশন থাকতে পারে? অথবা সাপোজিটরের কথা যদি আমরা একটু মেনশন করি, আমরা যতটুকু জানি যে অনেকে একটু ভীতি কাজ করে যে আমি রোজা রেখে আমার এখন তীব্র পেইন হচ্ছে, কিন্তু আমি কোনো ধরনের ওষুধ গ্রহণ করতে পারবো না এবং সাপোজিটরিও নিতে পারবো না। এই বিষয়ে যদি আমাদেরকে স্পষ্ট কোনো ধারণা দিতেন। পেইনের বিষয়টা হলো, পেইন কিলার এমনি আমি খুব কম পছন্দ করি, যেটা একেবারে না হলেই না, মিনিমাল অ্যান্ড সেফ। আচ্ছা। যেই পেইন কিলারগুলো সেফ, রেনাল ফ্রেন্ডলি, হেপাটিক ফ্রেন্ডলি, তার মানে হলো কিডনি, লিভার সব কিছুতেই কোনো ক্ষতি সাধারণত আলহামদুলিল্লাহ করে না, ওগুলো আমি প্রেফার করি। দ্বিতীয়ত যেটা ব্যাপার, যে ব্যথা যতটুকু সহনীয় ততটুকু সহ্য করাটা ভালো। যখন এটা আপনার ইনটলারেবল হয়ে যাবে, এখন সবার ক্ষেত্রে এই টলারেন্স লেভেলটা সেম না। পেইন স্কেল আছে আমরা যেটা ইউজুয়ালি মেজার করে থাকি, সেই ক্ষেত্রে 0 to 10 পর্যন্ত কাউন্ট করা হয়। অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে যেটা অ্যাকচুয়ালি পেইন স্কেলে 2, তার মনে হচ্ছে আমার এটা 6। আবার অনেকের ক্ষেত্রে যেটা পেইন স্কেলে 8, তার মনে হচ্ছে না এটা 5 হবে। ইট ডিপেন্ডস অন দ্য পেশেন্ট। সো সেই ক্ষেত্রে যেহেতু রমজান যখন আমরা অ্যাকচুয়ালি সিয়াম সাধনা করি, তার মানে হলো যখন রোজা থাকি, তখন তো ওরাল কোনো কিছুই অ্যালাউড না। সেই ক্ষেত্রে আপনার কোয়েশ্চেন হতে পারে, যদি ইনটলারেবল পেইন হয়, হোয়াট টু ডু? সাপোজিটরিজ ইন আ সেন্স আর অ্যালাউড। মানে কি? এটা হলো যে সাপোজিটরি তো আমার ওরাল কোনো এখানে ইনটেক হচ্ছে না, এবং এটা কিন্তু নিউট্রিশিয়াস কিছু না। এমনও বলা আছে, যদি আমি কোনো আইভি ইনজেকশন দিই, তার মানে শিরায় কোনো ইনজেকশন দেওয়া হয়, সেটা যদি শরীরে কোনো পুষ্টি না
প্রোভাইড করি, তার মানে এটা কোনো শরীরের সামগ্রিক কোনো সচ্ছলতা দিচ্ছে না বা পুষ্টির ঘাটতি পূরণ করছে না, সেই ক্ষেত্রে এটা অ্যালাউড। কোনো পেইন কিলার ইনজেক্টেবল আইভি দেয়া যাবে, আচ্ছা। অথবা কোনো অ্যান্টিবায়োটিক আইভি মানে শিরায় দেয়া যাবে। অন দ্য আদার হ্যান্ড সাপোজিটরিজ কিন্তু অ্যালাউড, বিকজ সাপোজিটরিজ কিন্তু আপনার এটা জাস্ট পেইন বা ব্যথা নিবারণের জন্য। আচ্ছা, তার মানে আমরা বলতে পারি যে এখনকার সময়ে যেমন অনেক ইসলামিক স্কলার্স যারা রয়েছেন তারা কিন্তু বলছে যে যারা ডায়াবেটিক পেশেন্ট কেউ যদি দুর্বলতা অনুভব করেন তিনি ব্লাড সুগার চেক করতে পারবেন। Yes, একইভাবে আপনি পারবেন। বলছেন যে কেউ যদি তীব্র ব্যথা অনুভব করেন তাহলে তিনি সাপোজিটরি দিতে পারবেন, দিতে এতে পারবেন। তাতে তার রোজা ভাঙবে না। না, আচ্ছা, ইনশাআল্লাহ না। এই ক্ষেত্রে আপনার কাছে আরেকটা বিষয় জানবো, সেটা ব্যাক পেইন রিলেটেডই অনেক ক্ষেত্রে, যেমন আর্থ্রাইটিসের পেশেন্ট যারা রয়েছেন তারা আসলে রমজানে তাদের খাদ্য ব্যবস্থাপনাটা কিভাবে করবেন? আচ্ছা, থ্যাংক ইউ অ্যাগেন ফর দ্য কোয়েশ্চেন। আর্থ্রাইটিস কিন্তু আমরা রেগুলারলি ডিল করে থাকি, যেমন অর্থোপেডিক সার্জনস, দেন রিউমাটোলজিস্ট, ইন্টারনালিস্ট, আমরা সবাই ডিল করে থাকি। আর্থ্রাইটিসের পেশেন্টসদের ইস্যুস হলো যে কিছু কিছু মেডিকেশন অনেক সময় রেগুলারলি নিতে হয়, জি। সো সেগুলো আমরা টাইমটা অল্টার করে নিই, যেটা অনেক সময় থাকে মর্নিং অ্যান্ড নাইট বিডি ডোজ বলে বা 12 আওয়ারলি বলে, ওটাকে আমরা একটু অল্টার করে নিই। যারা রোজা রাখবেন তাদের জন্য হলো ইফতার সেহরি এইভাবে। আর খাবারের বিষয়টা হলো সাধারণত আমরা যদি অন্য কোনো কোমরবিডিটিস না থাকে, যেমন ডায়াবেটিস বা হাইপারটেনশন বা আইএসডি, দ্যাট মিনস হার্টের সমস্যা, এগুলো ধরনের সমস্যা যদি না থাকে, সেই ক্ষেত্রে স্পেসিফিক কোনো খাওয়ার যে রেস্ট্রিকশন আছে তা না। অনেক সময় ইউরিক অ্যাসিড বা হাইপার ইউরেসেমিয়াতে স্পেসিফিক কিছু খাবার বলা হয় যে আমরা একটু কম খাওয়ার জি, জি, জন্য, জি। আর কিছু বেঁচে খাওয়ার জন্য। আমরা যতটুকু জানি অ্যাজ এ নিউট্রিশনিস্ট কিন্তু আমরা বলে থাকি যে পিউরিন সমৃদ্ধ খাবার অ্যাভয়েড করার জন্য। রমজানে দেখা যায় অধিকাংশই কিন্তু ডাল জাতীয় খাবার, যেটি ইউরিক অ্যাসিডকে বৃদ্ধি করে এবং আর্থ্রাইটিসের অ্যাটাকটা কিন্তু হওয়ার চান্সেস যেতে অনেক পারে। গুণ বেড়ে যায়। সেই ক্ষেত্রে আমরা ডায়েটে একটু অল্টার করে নিয়ে আসতে পারি। যেমন কোথাও কিন্তু লেখা নাই যে জিরো, মানে কোনো কিছুই বাদ দিতে হবে তা না, অ্যামাউন্টটা কমবে। আপনি যেটা বলেন ডাল জাতীয় ছোলা এন্ড এটসেট্রা, আমরা পেঁয়াজও খেয়ে থাকি, এর ভিতরে অনেক সময় ডালটা ইউজ করা হয়। সেই ক্ষেত্রে যেটা করা যায় যে এইটার অ্যামাউন্টটা কমিয়ে আনা। আমাদের তো অ্যাকচুয়ালি রমজানের এমন কোনো নিয়ম নাই যে আমার এই খাদ্যবস্তু দিয়েই আমার ইফতার করতে হবে তা না। আমার যদি কিছু কিছু স্পেসিফিক কোনো আইটেমে প্রবলেম থাকে, স্পেসিফিক কোনো খাবারে প্রবলেম থাকে, লেটস চেঞ্জ ইট, উই ক্যান চেঞ্জ ইট অ্যান্ড উই ক্যান অ্যাকসেপ্ট সামথিং এলস। আচ্ছা। ইসলামের কথা হলো একটাই হালাল, হালাল হলেই হবে, এবং নির্দিষ্ট কোনো কিছু স্পেসিফিক না যে এটা দিয়ে ইফতার করতে হবে। সো আমরা যেই যেই খাবারে প্রবলেম হতে পারে সেটাকে আমরা একটু কমিয়ে দিলাম বা না খেলাম, অল্টারনেটিভ কোনো কিছু অ্যাকসেপ্ট করলাম। এবং আমার কাছে মনে হয় এখন কিন্তু মানুষ যথেষ্ট স্বাস্থ্য সচেতন। এখন সেই ট্রেডিশনাল যে ইফতার আইটেম সেখান থেকে কিন্তু মানুষ অনেকটাই বের হয়ে এসেছে। আমরা যেহেতু রমজানে ব্যথা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করছি, রমজানে কিন্তু কমন একটা সমস্যা হয়ে থাকে, সেটা হচ্ছে যে রোজা রাখার পরে অনেকেই কমপ্লেন করে যে তার তীব্র মাথা ব্যথা হয়। এক্ষেত্রে পেইন কিলার কমনলি সবাই নিয়ে থাকে উইদাউট এনি প্রেসক্রিপশন, কিন্তু কেউ যদি এই পেইন কিলারটা, যেটা অনেক কোম্পানির থাকে যে পেইন কিলার এক্সট্রা, সো এই এক্সট্রা পেইন কিলার নেওয়াটা আসলে কতটুকু তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে? ফার্স্ট থিং ফার্স্ট, যখন আপনি রোজা থাকবেন তখন তো আপনি ওরালি কিছু নিতে পারছেন না, মুখে খেতে পারছেন না। এখন আপনি রোজা নেই কোনো কারণে, ইফতারের পর বা সেহরির আগে, এই টাইমটা তো আমরা সবই খেতে পারি। এক্সট্রাকে অ্যাকচুয়ালি ক্যাফেইন বলা হয় ইউজুয়ালি। কিছু কিছু কোম্পানিজ আছে, আমি কোম্পানির নাম উল্লেখ করতে চাচ্ছি না, তারা এক্সট্রাটা যেভাবে সেল করে উইথ প্যারাসিটামল, ইট হ্যাজ ক্যাফেইন। ক্যাফেইন ওয়ার্কস ফর হেডেক, জি। ওয়ার্কস ওয়েল, যে হেডেকের জন্য, মাথা ব্যথার জন্য খুব ভালো কাজ করে। আমার পার্সোনাল যেটা, আমি স্কুল অফ থটস বলেন অথবা আমি যেভাবে পেশেন্টকে কাউন্সিলিং দিই, বেস্ট ফুড ইজ দ্য বেস্ট মেডিসিন। আপনার মাথা ব্যথা সাধারণত এই সময়গুলোতে কেন হয়, সারাদিন আপনি তরলটা কম পান করা হয় বা করাই হয় না অ্যাকচুয়ালি যখন রোজা, তখন তো এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় সবাই ডিহাইড্রেটেড থাকে। এই ডিহাইড্রেশনের জন্য কিন্তু পেইন হচ্ছে, হেডেক হচ্ছে, অনেক সময় ব্লারিং অফ ভিশন, মানে চোখে একটু হালকা দেখা যাচ্ছে বা ঘোলা দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি যেটা তাদেরকে অ্যাডভাইস করি, মোর অ্যান্ড মোর লিকুইড। আপনি ইফতারির টাইম থেকে সেহরির টাইম পর্যন্ত যত বেশি লিকুইড পান করাটা বাড়িয়ে দিবেন তত এটার জন্য হেল্পফুল। আর ক্যাফেইন কন্টেইনিং যেই ড্রিঙ্কসগুলো, যেমন টি, কফি, এগুলো আপনি নিতে পারবেন, এগুলো পান করতে পারবেন। সব ধরনের ভালো খাওয়া দাওয়া আপনি করতে পারবেন। আর যেটা আপনার কোয়েশ্চেন ছিল, ইয়েস, এক্সট্রা যেগুলা বা প্লাস যেগুলা,
সেগুলা অ্যাকসেপ্টেবল আপ টু আ রেঞ্জ। অবশ্যই কখনো এটা উইদাউট প্রেসক্রিপশন হওয়া উচিত না, বাট দেখা যায় অনেকেই এইটুক সামান্য বিষয়ের জন্য ডক্টরের কাছে যাব নিজেই খেয়ে জি। নিই, যেটা কোনো কিছু ওভারডু করা উচিত না। হয়তো বা আপনি ইফতারের পর একটু খারাপ লাগছে, টেক ওয়ান ট্যাবলেট, দ্যাটস ইট। আমরা এই ব্যথা ব্যবস্থাপনা নিয়ে আরো অনেক কিছু আপনার কাছ থেকে জানবো এবং অনেক কিছু জানার আছে আমাদের। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, আপনারা দেখছেন আরটিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান লাইফ সায়েন্স। ফিরছি খুব শিগগিরই, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আরটিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান লাইফ সায়েন্সে। আজ আমরা কথা বলছি রমজানে ব্যথা ব্যবস্থাপনা নিয়ে। যেমনটি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে রমজানে যাদের ফ্রিকোয়েন্ট মাথা ব্যথা হয় বা আমরা যদি যে কোনো ধরনের পেইনের কথাই বলি, আপনি খুব চমৎকার করে বললেন যে অতিরিক্তভাবে কোনোভাবেই আসলে এই ধরনের পেইন কিলার নেওয়া উচিত নয়। যারা আর্থ্রাইটিসের পেশেন্ট, সাধারণত দেখা যায় যে রমজানে যেমনটা আমরা বলছিলাম একটু অ্যাক্টিভিটিস যেহেতু আমাদের বেড়ে যায়, তখন তাদের এই অ্যাটাকটা একটু বেশি হয়ে থাকে। তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি? আর্থ্রাইটিসের যে পেশেন্ট কমনলি ডায়াগনোসড, যদি কেউ রিউমাটয়েড আর্থ্রাইটিসে হয় বা অস্টিও আর্থ্রাইটিসের হয় অথবা স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি হতে পারে, এসএলই হতে পারে, সেই ক্ষেত্রে তাদের স্পেসিফিক কিছু মেডিকেশনস থাকে যেগুলো রেগুলারলি চলে। সেটা আমরা টাইমটা অল্টার করে হয়তো ইফতার থেকে সেহরির ভিতরে এই টাইমটার ভিতরে আমরা এইভাবে প্রেসক্রাইব করে দিই, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো ওনাদের লাইফে এভরিডে কিছু রেগুলার এক্সারসাইজ থাকে। সো এইটার ক্ষেত্রে কিছু কোয়েশ্চেন থাকে, তারা জিজ্ঞেস করে যে আমরা রোজা রেখে এক্সারসাইজ করতে পারবো কিনা। দ্য ফ্যাক্ট ইজ ইফ ইউ ক্যান টলারেট ইউ ক্যান। যদি এটা আপনি সহনীয়, আপনার জন্য সহনীয় থাকে, আপনি করতে পারেন। যেমন স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথির পেশেন্টসদের রেগুলারলি ওয়ার্কআউট করতে হয়, এক্সারসাইজ, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, বাট রেগুলারলি। একই সাথে আমরা যতটুকু জানি যে আর্থ্রাইটিসের পেশেন্টদের জন্য কিন্তু ফিজিওথেরাপিস্ট কর্তৃক সাজেস্টকৃত কিছু স্পেসিফিক এক্সারসাইজ থাকে। ডেফিনেটলি ফিজিওথেরাপিস্টরা যেগুলো অ্যাডভাইস করেন, আমরা যেগুলো অ্যাডভাইস করি, তাদের এগুলো রেগুলারলি মেনটেন করতে হয় এবং অনেক সময় ফিজিওথেরাপি দিতেও হয়। সো ওগুলা কন্টিনিউ করে যাওয়া ভালো। যদি কারো মনে হয় যে না, রোজা থাকা অবস্থায় যদি আমি ওয়ার্কআউট করতে পারবো না, আল বি টায়ার্ড, আল বি ডিহাইড্রেটেড, আল বি হাংরি, ইউ ক্যান স্কিপ দ্যাট অ্যান্ড ইউ ক্যান ডু ইট আফটার ইফতার। নামাজের আগে হয়তো বা কেউ তারাবিতে যাচ্ছেন, তার আগে আপনি করে নিলেন, কিন্তু আপনার রেগুলার যে ওয়ার্কআউট সেশনগুলো এগুলো আপনার কন্টিনিউ করতেই হবে এবং রেগুলার মেডিকেশনগুলো আপনার কন্টিনিউ করতেই হবে। আরও বিষয় থাকে যে অনেক সময় যে ফুড হ্যাবিট তো আমি অলরেডি একবার কথা বললাম যে ফুড হ্যাবিটগুলো আপনি ওইভাবে অল্টার করে নিন। আচ্ছা, আমরা যেহেতু ব্যথা ব্যবস্থাপনা নিয়ে কথা বলছি, আমাদের মধ্যে একটা কমন একটা ধারণা যে ব্যথা হওয়া মানেই হচ্ছে যে হয়তো আমার কোনো কারণে ভিটামিন ডি অথবা ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি রয়েছে। সো উইদাউট ডক্টরস প্রেসক্রিপশন আমরা কিন্তু ভিটামিন ডি সাপ্লিমেন্ট নেওয়া শুরু করি, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নেওয়া শুরু করি। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? নট পজিটিভলি। আই থিঙ্ক উই শুড কনসাল্ট আ ডক্টর ফার্স্ট। হ্যাঁ, আপনি এটা বলতে পারেন যে অনেকেই যে ক্যালসিয়াম বেশি খেলে আর কি হবে, ভিটামিন ডি বেশি খেলে আর কি হবে। হ্যাঁ, দেয়ার ইজ আ কোয়েশ্চেন অফ টক্সিসিটি। ভিটামিন ডি লেভেল যদি মোর দেন 100 ইন্টারন্যাশনাল আইইউ লেভেল ক্রস করে যায় ইনসাইড দ্য বডি, দেন দিস ইজ ইউজুয়ালি টক্সিক। এটা আপনার অনেক ধরনের ক্ষতি করতে পারে। সো উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট ইট। একজন প্রপার ডক্টরের সাথে কনসাল্ট না করে ভিটামিন ডি সাপ্লিমেন্ট নেওয়া উচিত না। ইনভেস্টিগেশন করে অনেক সময় আমরা ভিটামিন ডি লেভেল টেস্ট করে দেখি কত আছে, এইটার উপর ডিপেন্ড করে দেন উই ক্যান স্টার্ট ভিটামিন ডি সাপ্লিমেন্ট। ক্যালসিয়ামটা টক্সিসিটি লেভেল ক্রস করে না ইউজুয়ালি, যদি না প্রিভিয়াস কোনো কারণে, কোনো রেনাল কজে বা কোনো প্যারাথাইরয়েড হরমোনের কোনো প্রবলেমের জন্য যে ক্যালসিয়াম মেটাবলিজম বলে বা হোমিওস্টেসিস বলে, যে শরীর থেকে ক্যালসিয়াম ইনটেক হচ্ছে অ্যান্ড আউটপুট বের হয়ে যাচ্ছে, ওইটা যদি মেনটেন না হয়, সেই ক্ষেত্রে এখানে হাইপার ক্যালসিমিয়া হতে পারে, মানে ক্যালসিয়াম বেড়ে যেতে পারে। আই উড সে ইউ শুড কনসাল্ট আ ডক্টর ফার্স্ট। যদি ডক্টরের কনসালটেশন অনুযায়ী আপনি ক্যালসিয়াম শুরু করে দেন সাপ্লিমেন্টস, দেন ভিটামিন ডি, দ্যাট উড বি বেস্ট। আপনার কাছে একটু জানতে চাইবো যে আমরা তো পেইন কিলার নিয়ে এবং সেই সাথে সাপোজিটরি নিয়ে কথা বলছিলাম, যে আপনি খুব চমৎকার করে বললেন স্পষ্টভাবে যে তারা নিতে পারবেন, কিন্তু ইনজেকশন পেইন কিলারের ব্যাপারে একটু জানতে চাই যে ইনজেকশনটা আসলে রোজা রেখে নেওয়া যেতে পারে কিনা? রোজা রেখে ইনজেকশন পেইন কিলার নেওয়া যাবে, বিকজ আমি একজন মুসলমান প্লাস আমি একজন সার্জন, সো আই হ্যাভ টু ডিল উইথ পেশেন্টস। অনেকেরই কোয়েশ্চেন থাকে, স্যার আপনিও তো মুসলমান, সো আপনি ইউ নো অ্যাবাউট আ রিলিজন, এবং আপনি একজন সার্জন, সো আপনি ট্রিটমেন্টও দিবেন, সো এই ক্ষেত্রে বিষয়টা কি? আমি বলি, দেখেন, যদি আপনার পেইন টলারেবল হয়, ডোন্ট গো ফর এনিথিং।
এটা যদি ইনটলারেবল লেভেলে চলে যাচ্ছেন, ইউ ক্যান নট টেক ওরাল, মানে মুখে খাওয়ার ব্যথার ওষুধ আপনি খেতে পাচ্ছেন না যেহেতু আপনি রোজা, সেই ক্ষেত্রে সাপোজিটরি ইজ অ্যালাউড। তাও হচ্ছে না যে এতই বেশি যে কিছুই হচ্ছে না, এক্সক্রুশিয়েটিং পেইন, কিন্তু আপনি সামহাও রোজা ভাঙতে চাচ্ছেন না, যে না আমি আল্লাহর পথে থাকবো, আমি ভাঙতে চাচ্ছি না, লেটস সি কি করা যায়। ইনজেকশন পেইন কিলার নেওয়া যাবে, আচ্ছা বিকজ এইটা অ্যাকচুয়ালি কোনো স্যালাইন না যে আপনার শরীরকে পুষ্টি দিবে তা না, আপনাকে সতেজ করবে তা না, এরকম কিছু না। স্পেসিফিকলি বলা আছে যে এমন মেডিকেশনসগুলো নেওয়া যাবে না যেটার কারণে আপনার পুষ্টির ঘাটতি পূরণ হবে, অথবা আপনার রোজা রাখার জন্য যে আপনার একটা দুর্বলতা চলে আসছে ওটা দূর হবে, এরকম কিছু নেওয়া যাবে আচ্ছা। না। বাট ইউ ক্যান টেক আইভি ইনজেকশনস বা আইএম ইনজেকশন, তার মানে মাংসেও ব্যথার ওষুধ ইনজেকশন নেওয়া যাবে অথবা শিরার পথেও নেওয়া যাবে। আপনার কাছে এখন একটু প্রশ্ন করতে চাই, যেমন মাসেল স্ট্রেংথের কথা কিন্তু আপনার অর্থোপেডিক সার্জন বা অর্থোপেডিক্সের ডক্টররা প্রায় বলে থাকেন যে কোনো ধরনের হাড়ের ব্যথা নিরাময়ের জন্য মাসেল স্ট্রেংথ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই বিষয়টা একটু বিস্তারিত জানবো। এটা তো অবশ্যই, মাসেল স্ট্রেংথ যদি আপনার না থাকে, বোনস অ্যান্ড মাসেলস আর রিলেটেড, কমপ্লিটলি রিলেটেড, যে একটা একটার সাথে সম্পূর্ণ কি অ্যাটাচড। যদি আপনার মাসেল স্ট্রেংথই না থাকে, দেন ইউ ক্যান নট ডু এনিথিং অ্যাবাউট ইট। আপনি কিছুই করতে পারবেন। বোনসকে, আপনার হাড়কে পরিচালনা কে করছে? মাসেলস। উইদাউট মাসেলস দ্য বোনস উইল নট ওয়ার্ক অ্যাট অল। সো এই ক্ষেত্রে আমাদের ডে টু ডে যেই নিয়মগুলা, এগুলা খুব ইম্পর্টেন্ট। আমরা হয় কি জানেন, অনেক সময় স্পেশালি আমরা বাঙালিরা ফার্স্ট চিন্তা করি যে আমি ওষুধ খেয়েই ভালো হয়ে যাব, আমার এর বাইরে কিছু প্রয়োজন নেই, এবং যে ডক্টর আমাকে এভাবে ভালো করতে পারবে আমি এছাড়া কোথাও যাব না। বাট দিস ইজ কমপ্লিটলি আ রং কনসেপশন, সম্পূর্ণ রং একটা কনসেপশন, এটা ঠিক না। মেডিকেশনস আপনার 100% আপনাকে পেইন ফ্রি করা অথবা আপনার মাসেল স্ট্রেংথ বাড়ানো, ইট ক্যান নট ডু ইট। এটা বলা হয় একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। আচ্ছা। তার মানে কি, ওষুধপত্র তো আপনি খাবেনই ব্যথার কমানো বা স্ট্রেংথ বাড়ানো ওভারঅল, এর সাথে কি রেগুলার এক্সারসাইজ, হেলদি ব্যালেন্সড ডায়েট, সানলাইট এক্সপোজার ভিটামিন ডি এর জন্য, দেন কিছু অ্যাবনর্মাল পশ্চারস অ্যান্ড অ্যাটিটিউড আপনার অ্যাভয়েড করতে হবে, যেমন অনেকেই ঝুঁকে ভারী কাজ করতে চায়, এগুলো একটা অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, কিছু লোকজন থাকবে যাদের অ্যাকচুয়ালি হার্ড ওয়ার্ক করতে হয় বা ডে লেবারার যারা, তাদের তো টুকটাক ভারী কাজ করতেই হবে, এর ভিতরে আমি তাদেরকে বলি যতটা মেনটেন করা যায়। হাই কমআউটটা খুব ইম্পর্টেন্ট। অনেকের বাসায় হাই কমআউট থাকে না, বলে স্যার আমরা গরিব মানুষ কি করব। আমি বলি ইউজ কমআউট চেয়ার, ইটস কোয়াইট চিপ। কমোড চেয়ারের দাম আপনার 800 থেকে 1000, 1200 টাকা, 1500 টাকাও এর ভিতরে পাওয়া যায়। এটা এত খুব বেশি কিছু না। এটা হয়তো বা দেখা যাবে যে যারা রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, ওরাও অ্যাফোর্ড করতে পারছে। সো এই পশ্চারগুলো ইম্পর্টেন্ট। যদি আমরা ওভারঅল একটা মাল্টি ডিসিপ্লিনারি টেকনিকে আগাতে পারি, সো আই থিঙ্ক আমাদের এই নিয়ে কোনো টেনশন হওয়ার কথা না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আমার মনে হয় আজকের অনুষ্ঠানের মাধ্যমে যাদের ব্যথা সংক্রান্ত যত ধরনের প্রশ্ন বা কোয়ারিজ রয়েছে তারা সবকিছু জানতে পারবে আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে এবং আপনার মাধ্যমে। আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন RTV স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডিক্যাফে, পাওয়ার্ড বাই নেভিয়েন লাইফ সায়েন্স। আজ এখানে শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।